হোয়াট ইজ আপ এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে বেসিক্যালি আমরা অ্যাকাউন্টিং এর ভ্যাট সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। এইচএসসিতে ওঠার পর জাবেদা নির্ণয়ের ক্ষেত্রে, স্পেশালি পণ্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে জাবেদা নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথম যে সমস্যাটি ফেস করি সেটা হলো গিয়ে ভ্যাট চলতি হিসাবের। সো এই ভ্যাট নিয়ে বেসিক্যালি অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে। আজকে আমরা সেগুলোই সলভ করব। জাস্ট বেসিক জিনিসগুলো আজকে আমরা সলভ করব। সো মূল যে কথা, আমাদের দেশে ভ্যাটের পার্সেন্টেজ নির্ণয় করে দেয়া আছে 15% হিসাবে। এটা হলো গিয়ে আমাদের দেশের ভ্যাটের পরিমাণ। অ্যান্ড তুমি তোমার প্রত্যেকটি ম্যাথেই দেখবে যে তোমার যে ভ্যাটের পরিমাণ এটা 15% দিয়েই দেয়া আছে। যদি কোয়েশ্চেনে কিছু বলা না থাকে যে ভ্যাটের পার্সেন্টেজটা কত, সেক্ষেত্রেও তুমি নিজে থেকে এটা 15% ধরে করবে। এবার ভ্যাট হিসাবে আমাদের কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে আসো আমরা একটু দেখে নেই। ভ্যাটের সমস্যা আমাদের তিনভাবে আসবে কোয়েশ্চেনে। সেটা প্রথমটা হলো গিয়ে, মানে জাবেদা নির্ণয়ের ক্ষেত্রে তিনভাবে আসবে। প্রথমটা হলো গিয়ে ভ্যাট সহ, এটা একটা সমস্যা। ভ্যাট সহ অর্থাৎ তোমাকে কোয়েশ্চেনে বলা থাকবে যে একটি পণ্যের মূল্য 10,000 টাকা, ভ্যাট সহ একটি পণ্যের মূল্য 10,000 টাকা। এর ভেতর থেকে এখন তোমাকে যদি জাবেদা নির্ণয় করতে হয় দেন সেক্ষেত্রে তোমাকে পণ্যের যেই মূল ক্রয় মূল্য সেটা আলাদা করে বের করতে হবে, দেন ভ্যাট চলতি হিসাবের মূল্যটা আলাদা করে বের করতে হবে, অ্যান্ড সর্বশেষে প্রদেয় হিসাব বা নগদান হিসাবে টাকাটা বের করতে হবে। সো এটা একটা সমস্যা গেল ভ্যাট সহ। দুই নম্বর সমস্যা যেটা সেটা হলো গিয়ে ভ্যাট চার্জ বা ধার্য। সো এই ক্ষেত্রে তোমাকে বলা থাকবে যে 5,000 টাকার একটি মূল্য ক্রয় করা হলো বা বিক্রয় করা হলো, এর উপর 15% ভ্যাট চার্জ বা ধার্য করো, এরকম একটা কোয়েশ্চেন দেয়া থাকবে। অ্যান্ড সর্বশেষে এই কোয়েশ্চেনটা মানে ছোট কথায় লেখা সম্ভব না। বেসিক্যালি কোয়েশ্চেনটা এভাবে থাকবে যে ধরো 10,000 টাকার একটি পণ্য ক্রয় করা হলো, এর ওপর 15% ভ্যাট ধরো, এর উপর 15% ভ্যাট। সো আজকে বেসিক্যালি আমরা এই তিনটা সমস্যাই সমাধান করব। অলরাইট, সো সবচেয়ে বেশি তোমরা যে সমস্যাটা ফেস করবে, সমস্যা না বাট বেসিক্যালি যে কোয়েশ্চেনটা তোমরা ফেস করবে সেটি হলো গিয়ে ভ্যাট সহ পণ্যের মান নির্ণয়ের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটাই তোমাদের সবচেয়ে বেশি আসবে। সো বেসিক্যালি এই কোয়েশ্চেনটা আমাদের দেয়া থাকবে কিভাবে, যে 10,000 টাকা মূল্যের একটি পণ্য ক্রয় করা হলো ভ্যাট সহ, ব্র্যাকেটে দেয়া থাকবে ভ্যাট সহ। অথবা পুরো একটা লাইন দেয়া থাকবে যে ভ্যাট সহ 10,000 টাকা মূল্যের পণ্য ক্রয় করা হলো, অথবা 10,000 টাকা ক্রয়, রেওয়া মিলে যখন দেয়া থাকবে তখন বেসিক্যালি এভাবে দেয়া থাকবে যে 10,000 টাকা ক্রয় ভ্যাট সহ, ব্র্যাকেটে দেয়া থাকবে। এবার এটাকে আমরা সলভ করব কিভাবে। অ্যান্ড ভ্যাটের মান কিন্তু 15%, সব ক্ষেত্রে 15%, এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না। ওকে, সো এখন তোমরা আমাকে বলবা যে ভাইয়া এটা তো খুব ইজি একটা প্রবলেম, যে কিভাবে ভ্যাটের মানটা বের করব। আমরা 10,000-এর সাথে 15 বা 100 করে দিলেই তো ভ্যাটের মানটা বের হয়ে যাচ্ছে। ইটস ভেরি ইজি। বাট তোমরা যদি এটা করো ভাইয়া, তোমরা খুব বড় বিপদে পড়ে যাবা, বিকজ তোমাদের পুরো ম্যাথের অ্যান্সারটাই ভুল চলে আসবে। সো এটা করা যাবে না, প্রথমত এটা করা যাবে না। এই ভুল ধারণাটা আগে সবার ভেঙে নিতে হবে। মূলত আমরা যখন এই ইকুয়েশনটা করব, আমাদের সূত্রটা হবে 10,000 ইন্টু 15/115।
ভ্যাট সহ আমরা যখন কোনো পণ্যের মান বা এর ভেতরকার ভ্যাট নির্ণয় করব তখন আমরা 15/115 ধরে নিব। এখন কোয়েশ্চেনটা হলো কেন? বেসিক্যালি এই 100% তো আমাদের পণ্যের মেইন মূল্য, 100% আমাদের পণ্যের মেইন মূল্য বা মূল মূল্য, এটা হলো কি আমাদের পণ্যের মেইন ভ্যালিউ। এগুলো এত কিছু মানে বোঝার দরকার নেই। ম্যাথমেটিক্স যখন বা অ্যাকাউন্টিংয়ের ম্যাথস যখন করবা তোমরা জাস্ট এই সূত্রটা বসায় দিলেই হবে, বেশি টেনশনের কিছু নাই। বাট এটা কেন অ্যাকচুয়ালি হয় সেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। সো এটা হলো কি 100% আমাদের পণ্যের মেইন ভ্যালিউ। এখন এখানে আমাদেরকে কি বলেছে যে ভ্যাট সহ, দ্যাট মিনস ওই যে আমাদের পণ্যের মেইন 100% যে ভ্যালু ওর সাথে আরো 15% যোগ করা আছে এখানে, যেটা হলো কি এই যে আমাদের এই ভ্যাটের মানটা, এটা 15% যোগ করা আছে। তাহলে 100 আর 115 কত ভাইয়া? 100 যোগ 115 ইজ ইকুয়াল টু 115%। অ্যান্ড এটাই হলো গিয়ে সেই 115% সেই মানটা। অ্যান্ড আমরা যখন এই 10,000কে 115 দিয়ে ভাগ করব আমরা প্রতি একের মান পেয়ে যাব। অ্যান্ড যখন আমরা 15 দিয়ে গুণ করব আমরা মেইন আমাদের যে ভ্যাটের পরিমাণ সেটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো। চলো তাহলে এবার ক্যালকুলেটর ম্যাথটা করে নেওয়া যাক। এবার আমরা 10,000কে 115 দিয়ে ভাগ দিব। 115 দিয়ে ভাগ দিলাম, আমাদের আসছে 86.95 টাকা, অলমোস্ট 87 টাকা, ইন্টু 15, তাহলে 1304 টাকা, 1304.34 টাকা। সো দশমিকের দিকে যাওয়ার দরকার নেই, কারণ তখন তোমরা ম্যাথ করতে গেলে মানে অনেক ঝামেলায় পড়ে যাবা। সো বেসিক্যালি রাউন্ড ফিগারে আমরা এটাকে 1304 টাকায় লিখব, 1304 টাকা। তাহলে এই 1304 টাকা হলো গিয়ে আমার ভ্যাটের পরিমাণ। এখন আমরা জাবেদা কিভাবে করব চলো একটু দেখে নেই। অলরাইট, সো আমরা আমাদের যেই আগে যেই ভ্যাটের পরিমাণটা নির্ণয় করেছিলাম এবং আমাদের যেই পণ্যের মূল্য সেটার উপরে আমরা এখন একটা জাবেদা করব। তাহলে আমাদের মেইন ক্রয় মূল্য ছিল হলো গিয়ে এখানে 10,000 টাকা ভ্যাট সহ, ভ্যাট সহ আমাদের যে ভ্যাটের পরিমাণ বের হয়েছিল, ভ্যাটের পরিমাণ আমাদের ছিল 1304 টাকা। ওকে, সো এখন আমরা একটু জাবেদা করব। সো তোমাদের বোঝার সুবিধার্থে একটু নিচ থেকে আমরা জাবেদাটা করব। কিরকম? যে নগদান বা প্রদেয়, যদি বাকিতে ক্রয় করা হয়ে থাকে তাহলে প্রদেয় লিখবো, আর যদি নগদে ক্রয় করা হয়ে থাকে তাহলে নগদে লিখবো। আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি নগদান বা প্রদেয় হিসাব 10,000 টাকা ক্রেডিট হবে। ঠিক আছে, কারণ আমাদের নগদে যদি হয় তাহলে ক্যাশ আউটফ্লো হচ্ছে, আর প্রদেয় হিসাব হলে যদি আমাদের দায় বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ক্রেডিট হয়। সেজন্য নগদান বা প্রদেয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। এবার আমরা মাঝখানে যেটা করব সেটা হলো কি আমাদের ভ্যাট চলতি হিসাব। ভ্যাট চলতি হিসাব ভ্যাট চলতি হিসাব আমাদের ডেবিট 1304 টাকা, এবং ক্রয় হিসাব ডেবিট 10,000 থেকে 1304 আমরা মাইনাস দিব, 10,000 মাইনাস 1304 8,696 টাকা, 8,696 টাকা। সো এই ছিল বেসিক্যালি আমাদের ম্যাথ। সবসময় মনে রাখতে হবে যে
ক্রয় হিসাবের উপর যে ভ্যাট চলতি হিসাব হবে সেটা সবসময় ডেবিট হবে। আর বিক্রয় হিসাবের ক্ষেত্রে জিনিসটা টোটালি মানে উল্টা। সেক্ষেত্রে যদি এটা বিক্রয় হতো, বিক্রয়ের ক্ষেত্রে আমরা লিখতাম নগদান বা প্রাপ্য হিসাব ডেবিট 10,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 8,696 টাকা এবং ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 1,304 টাকা। দ্যাটস ইট। এটাই হলো গিয়ে আমাদের ভ্যাট সহ সংক্রান্ত সমস্যার সমাধান। অলরাইট গাইজ, সো এবার আমরা চলে আসব ভ্যাট চার্জ বা ধার্যের ক্ষেত্রে। চার্জ বা ধার্যর ক্ষেত্রে দুটো একই সিস্টেম। কোয়েশ্চেনে চার্জও বলা থাকতে পারে বা চার্জ বানানটা হয় না, এটা বোর্ডিংয়ে হবে। সো ভ্যাট চার্জ বা ধার্যের ক্ষেত্রে আমরা সেমভাবেই সমস্যাটা সমাধান করব। অ্যান্ড এটা ভ্যাট সহ সিস্টেমের থেকে অনেকটাই ইজি অ্যান্ড অনেকটাই সিম্পল। আমরা আবার ক্রয় দিয়ে, আচ্ছা এবার বিক্রয় দিয়ে করি আমরা। চলো, ধরো কোয়েশ্চেনে বলা আছে পণ্য বিক্রয় করা হয়েছে 10,000 টাকায়। 10,000 টাকায় বিক্রয় করা হয়েছে, এর উপর 15% ভ্যাট তোমরা ধার্য করবে বা চার্জ করবে। 15% ভ্যাট চার্জ বা ধার্য করবে বা ধার্য। বেসিক্যালি এই সমস্যাটা সমাধান করা সবচেয়ে ইজি। প্রথমবার যেভাবে দেখিয়েছিলাম যে 10,000, প্রথমে তোমরা ভ্যাট সহর ক্ষেত্রে যে ভুলটা করবে সেটাই হলো গিয়ে বেসিক্যালি এই চার্জ বা ধার্যের ক্ষেত্রে সমাধান। আমরা করব কি 15/100 দিয়েই এটা করে ফেলবো। এটা সিম্পল, বিকজ এটাই হলো গিয়ে পণ্যের আমাদের মেইন মূল্য, এটাই হলো গিয়ে আমাদের মেইন ভ্যালু, এবং এটার ভেতর থেকেই আমাদেরকে ভ্যাটের যেই মূল্যটা সেটা কর্তন করে সরকারকে দিতে হবে। ঠিক আছে? সো তাহলে যদি আমরা 10,000কে 100 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হাতে থাকে 100, আর 100কে 15 দিয়ে গুণ দিলে হয় 1500। তাহলে এক্ষেত্রে আমরা একটা সুন্দর রাউন্ড ফিগার পেয়ে যাচ্ছি, 1500 টাকা আমাদের ভ্যাট এক্ষেত্রে। এখন আমরা জাবেদা কিভাবে করব, চলো সেখানে চলে যাই। অলরাইট, সো এই ক্ষেত্রে আমরা জাবেদাটা কিভাবে করব আসো একটু দেখে নেই। আমরা পণ্যের যে মেইন ভ্যালু বিক্রয়ের মেইন ভ্যালুটা আমরা পেয়েছিলাম 10,000 টাকা। 10,000 টাকা, আর আমাদের ভ্যাট এসেছিল আমাদের 1500 টাকা। এখন এটার জাবেদা আমরা কিভাবে করবো আসো একটু দেখে নেই। এটা আগেরটার তুলনায় অনেকটাই সিম্পল। সো আগে আমরা বিক্রয়ের জাবেদাটা করে ফেলি, সবার নিচে আসবে, এটা পূর্ণ মানে আসবে দেখে, সরি বিক্রয় না, আমরা নগদ এন্ট্রির জাবেদাটা আগে করে নিই, নগদ বা প্রাপ্য, বিকজ এটা পূর্ণ মানে আসবে, এটা আমরা একটু আগে করে নিই, তাহলে আমাদের ঝামেলাটা অনেকটা কমে যাবে। নগদান বা প্রাপ্য, যদি নগদে বলা থাকে যে নগদে পণ্য বিক্রয় করা হয়েছে সেক্ষেত্রে আমরা নগদের এন্ট্রি দিব। যদি বলা হয়ে থাকে যে বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে দেন সেক্ষেত্রে আমরা প্রাপ্যর এন্ট্রি দিব, বিকজ নগদ সম্পদ প্রাপ্য সম্পদ। সো বেসিক্যালি দুইটা যখন বাড়বে তখন সেক্ষেত্রে সেটা আমাদের জন্য ডেবিট। সো নগদান বা প্রাপ্য হিসাব ডেবিট 10,000 টাকা। 10,000 টাকা ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। এই যে এই বিষয়টাকে আমাদের একটু মাথায় রাখতে হবে। আমি এর আগেরবারও বলেছিলাম যে ক্রয় হিসাবের ভ্যাট নির্ণয়ের সময় ভ্যাটের যেই এন্ট্রিটা সেটাকে আমরা ডেবিট হিসাবে ধরবো, এবং বিক্রয়ের ক্ষেত্রে আমরা যেই ভ্যাট চলতি হিসাব ধরবো সেটাকে আমরা ক্রেডিট হিসাবে ধরবো। তাহলে ভ্যাট চলতি হিসাব আমাদের ক্রেডিট। এই যে আমরা ভ্যাটের মানটা বের করেছিলাম 1500 টাকা, এখানে 1500 টাকাই আমরা ধরবো।
যেহেতু চার্জ বা ধার্যর কথা বলা হয়েছে, চার্জ বা ধার্যর ক্ষেত্রে আমরা এখানে ওই মাইনাস করেই দেখাবো আগের বারের মতো। চার্জ বা ধার্যর ক্ষেত্রে আমরা মাইনাস করে 10,000 মাইনাস 1500, তাহলে আসছে আমাদের 8,500। ক্রয় হিসাব, সরি বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব ক্রেডিট 8,500, দ্যাটস ইট। এভাবেই আমরা যদি চার্জ বা ধার্য বলা থাকে, চার্জ বা ধার্য বলা থাকে, আমরা ম্যাথটাকে এভাবে সলভ করে ফেলবো ইজিলি। অ্যান্ড সর্বশেষে আর একটাই সমস্যা বাকি, যেখানে তোমাকে পণ্যের মূল্য দেয়া থাকবে এবং সেটার উপরে তোমাকে 15% ভ্যাট ধরতে বলবে। আসো আমরা সেটাও একটু দেখে নিই। অলরাইট, সো আজকে আমরা আমাদের শেষ সমস্যার দিকে চলে এসেছি। আসো আমরা দেখে নেই। আবারও একইভাবে আমরা এবার আবার ক্রয়ে ধরে নেই। ক্রয় করা হলো ধরো 10,000 টাকায় একটি পণ্য, এবং এটার উপর তোমাকে কোয়েশ্চেনে জাস্ট একটা লাইনে বিবৃতি দিয়ে বলা আছে যে এর উপর 15% ভ্যাট ধরো। জাস্ট বলছে ধরো, ধার্য বা চার্জ করার কথা বলে নাই, বলছে ধরো। অলরাইট, তো আমরা 15% ভ্যাট এখানে ধরতে বলা হবে। 15% ভ্যাট। এক্ষেত্রে আমরা যেরকম চার্জ বা ধার্য করার ক্ষেত্রে আমরা এটাকে মানটাকে বিয়োগ করেছিলাম, এবার আমরা আমাদের যে ভ্যাটের মানটা বের হবে এটা মূল্যের সাথে যোগ করে দেব। কাজটা আমরা করে নেই, তাহলে জিনিসটা বোঝা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। সো বেসিক্যালি আগের বার যেহেতু আমরা করেছি, তাহলে আবার মানে ম্যাথটা করে দেখালাম না, আচ্ছা তাও করে দেখিয়ে দিই। 10,000 টাকার উপর যদি আমরা 15% আবারও ভ্যাট ধরি, দেন সেক্ষেত্রে আমাদের আসছে হলো গিয়ে 1500 টাকা। এবার আমরা জাবেদাতে কি করব? এখানে জাবেদার ক্ষেত্রে আগের সব নিয়ম একই, বাট এবার একটা মজার জিনিস দেখো। নগদান হিসাব এখানে হবে ক্রেডিট 10,000, ওকে, আচ্ছা 11,500 টাকা। 11,500 টাকা, বিকজ এর উপরে তোমাকে ভ্যাটটা ধরতে বলা হয়েছে, অ্যান্ড এর সাথে বেসিক্যালি ভ্যাটটা তোমাকে যোগ করতে হবে। ধার্য বা চার্জের ক্ষেত্রে যেমন পণ্যের যে মেইন মূল্য সেখান থেকে আমরা বিয়োগ করতাম, বাট যখন আমাদেরকে একটা লাইনে বিবৃতি দিয়ে দিবে যে 15% ভ্যাট ধরো, দেন সেক্ষেত্রে আমরা ভ্যাটের পরিমাণটা বের করব পণ্যের যে মেইন মূল্যের উপর যেটা আসে, এবং সেটার সাথে যোগ করে আমরা বেসিক্যালি জাবেদাটা করব। এখন আমরা যেভাবে করলাম, তাহলে ভ্যাট চলতি হিসাব আসবে, ভ্যাট চলতি ডেবিট। আগেরবার বলেছিলাম যে ক্রয়ের উপর যে ভ্যাট আসবে সেটা আমরা ডেবিট হিসাবে দেখাবো 1500 টাকা, এবং যেই আমাদের ক্রয় মূল্য, ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা। দ্যাটস ইট। সো বেসিক্যালি এভাবেই তোমরা যেই ভ্যাট সংক্রান্ত জাবেদার সমস্যা পণ্যের ক্ষেত্রে এভাবে সলভ করবে, এবং নেক্সট ক্লাসে আমরা সম্পদ এবং মণিহারি বা অন্যান্য যাবতীয় যেসব সরঞ্জাম এগুলোর উপর ভ্যাট নির্ণয় সমস্যা সমাধানের উপর জাবেদার ক্লাস দেখাবো। অ্যান্ড একটা ব্রিফিং দিয়ে দিই যে মূলত সবচেয়ে বেশি তোমরা সমস্যা ফেস করবে ভ্যাট সহ, এই কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি থাকবে। চার্জ বা ধার্য খুবই কম থাকে, অ্যান্ড এই যে ভ্যাট ধরার যেই ব্যাপারটা, এটা একেবারে নেই বললেই চলে। খুবই 2-1টা প্রশ্ন এরকম এসেছিল, খুবই কম। সো ইয়া, দ্যাটস ইট।